নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। দিনের সেরা বাছাই করা খবরগুলো নিয়ে শুরু করছি আজকের পেজ ওয়ান। আপনাদের সঙ্গে রয়েছি আমি কোয়েল, আর কোয়েলের সঙ্গে রয়েছি আমি পূজা। আর কোয়েল, প্রথমে আমাদের পণ্ডিতিয়া রোডের আজকে যে দুর্ঘটনা ঘটেছে তার দিকে নজর রাখতে হবে। শহর কলকাতায় ফের গতির বলি হলো জীবন। গভীর রাতে পণ্ডিতিয়া প্লেসে যুবককে পিষে দিল উদ্ধত মার্সিডিজ। চালকের খোঁজে অভিজাত আবাসনে হামলা চালালেন এলাকাবাসী। আবাসনে হামলায় গ্রেফতার হয়েছে 4 জন। ঘাতক মার্সিডিজের চালক ও আরোহীকেও চিহ্নিত করা হয়েছে। অভিজাত আবাসন তছনছ করে দিয়েছে 30-40 জনের উন্মত্ত জনতা। প্রায় কোনো গাড়ি রক্ষা পায়নি। কেন, কি আক্রোশ তাদের? ভোর রাতের একটা দুর্ঘটনা, আর তার জেরেই কার্যত তাণ্ডব চলল শহর কলকাতার অত্যন্ত অভিজাত এক আবাসনে। ঘটনার সূত্রপাত রাতে এসএসকেএম থেকে চা খেয়ে ফিরছিলেন হাজরার 3 তরুণ, অভিজিৎ পান্ডে, মিথিলেশ রায় ও রাম ভরত যাদব। পথে তেল ফুরিয়ে যাওয়া স্কুটার ঠেলছিলেন তারা। এই সময়ই পেছন থেকে প্রচন্ড স্পিডে ধাক্কা মারে একটি মার্সিডিজ। ঘটনাস্থলে মৃত্যু হয় অভিজিৎ পান্ডের। আর কথা কি মুইটা ডান দিক থেকে গাড়িটা গিয়ে হিট করে মারে গিয়ে, গাড়ি স্পিড অনেক জোরে ছিল, গাড়িটা মারা পড়ে ওখানে গাড়িটা পড়ে ওই লেডি গাড়িটাকে নিয়ে এখানে তখন চলে আসে। স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু ছিল, তাই কিছু দূর যাওয়ার পর লক হয়ে যায় মার্সিডিজ। পালান যাত্রীরা। আবার ওই গাড়িটা পালাবার আগে বেরিয়েছে, আর ওই গাড়িটা লক অটোমেটিক লক হয়ে গেছে, আর ওরা পালিয়ে গেছে। সকালে শিশুমঙ্গল হাসপাতালে অভিজিৎকে মৃত ঘোষণা করা হয়। বাকিরা ভর্তি এসএসকেএমে। এরপরই আবাসনে হামলা চালায় উত্তেজিত জনতা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সার দিয়ে দাঁড়িয়ে থাকা বহু দামি গাড়ি। রক্ষা পায়নি মেয়র পরিষদ দেবাশিস কুমারের গাড়িটিও। তিনিও ফোর্ট বেসিস আবাসনের বাসিন্দা। আমার এক বন্ধুর গাড়ি ছিল ওখানে রাখা, সেটাই ভেঙে যায়। আবাসনে হামলার তদন্ত শুরু করেছে লেক থানার পুলিশ। অন্যদিকে কলকাতা ট্রাফিক গার্ডের ফেটাল স্কোয়াড দুর্ঘটনায় মৃত্যুর তদন্ত করছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরা ও সঞ্জীব সাহার সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, সিজার মন্ডলের রিপোর্ট, কলকাতা। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার, জানতে চাইবো, পুলিশ বলছে যে গাড়ির মার্সিডিজের চালক এবং আরোহীকে তারা চিহ্নিত করতে পেরেছে। আর কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, যেটা প্রথমে গাড়ির নাম্বার থেকে যা রেজিস্ট্রেশন নাম্বার সেটা খুঁজে পায় পুলিশ, সেটা একটি কোম্পানির নামে রেজিস্টার করা, এবং সেই কোম্পানির মালিকের নাম পাওয়া গেছে সুদর্শন মাহেশ্বরী। এবং তার সঙ্গে যোগাযোগ করে ইতিমধ্যেই কিন্তু কাল রাতে গাড়ি যারা ছিলেন, অর্থাৎ গাড়ির যিনি চালাচ্ছিলেন এবং তার সঙ্গে কারা ছিলেন তাদেরকে ইতিমধ্যে চিহ্নিত করা গেছে। এবং পুলিশ মোটামুটি এখন পর্যন্ত নিশ্চিত যে একজন তরুণী গাড়ি চালাচ্ছিলেন, সেই সঙ্গে আরেকজন যুবক এবং অন্য আরেক তরুণী, অর্থাৎ মোট 3 জন গাড়িতে ছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সেই চিহ্নিত করা গেলেও এখনো তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ আশা করছে আজ রাতের মধ্যেই তাদেরকে গ্রেফতার করা সম্ভব। অন্যদিকে এই গোটা ভাঙচুরের ঘটনায়, যেটা লেক থানা এলাকায় আরেকটি পৃথক মামলা হয়েছে, সেই ঘটনায় পণ্ডিতিয়া রোড এলাকারই 4 যুবক গ্রেফতার করা হয়েছে। এবং আজকে রাত্রিও বিভিন্ন এলাকায় বাকি দুষ্কৃতীদের খোঁজে, যারা এই ঘটনায় যুক্ত, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে লেক থানা। এবং রাতে আরো কিছু গ্রেফতার হবে বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। সিজার, একটা বিষয় তোমার কাছে সংক্ষেপে জানতে চাইবো যে আবাসিকদের বক্তব্য যে গাড়ির মালিকের সঙ্গে ওই আবাসনের কোনো সম্পর্ক নেই, তাহলে মিসিং লিংকটা কোথায় সিজার? দেখো, এই বিষয়ে এখনো বেশ কিছু জায়গায় কনফিউশন রয়েছে, কারণ মৃত ব্যক্তির পরিবারের লোকেদের দাবি যে তাদের স্থানীয়রা দেখেছেন ওই গাড়ি ওই আবাসন থেকে বেরোতে, এবং ওই আবাসনের যে কার রেজিস্টার রয়েছে সেই রেজিস্টারে কিন্তু ওই গাড়ির ঢোকা বেরোনোর নজির আছে, ঢোকা বেরোনোর প্রমাণ আছে, এমনটাই যারা মৃতর পরিবার এবং প্রতিবেশীদের দাবি। এবং সেইখান থেকে তাদের এটাও দাবি যে তার গাড়ি থেকে একটি কাগজ পাওয়া গেছে, যেটা ওই আবাসনের এক ব্যক্তির মেনটেনেন্সের কাগজ। কিন্তু সেই বিষয়টা এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে, যেহেতু গাড়ির রেজিস্ট্রেশন সম্পূর্ণ অন্য একটি ঠিকানায়। ওই বাড়িতে গাড়ি গেছিল কিনা সেটা এখনই জোর দিয়ে তদন্তকারীরা বলতে পারছেন না। ধন্যবাদ সিজার মন্ডল, আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। মার্সিডিজের চালক আবাসনের বাসিন্দাই নন, দাবি ফোর্ট বেসিসের বাসিন্দাদের। এলাকাবাসীর দাবি ওই আবাসন থেকেই বেরিয়েছিল ওই মার্সিডিজ। যুবক খুন ও আবাসনে হামলা, জোড়া অপরাধের তদন্তে নাজেহাল পুলিশ। দামি গাড়ির উপরে আছড়ে পড়েছে পুঞ্জীভূত জনরোষ, যেন বহুদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। এসবই অমূলক, এমনই দাবি আবাসনের বাসিন্দাদের। এখানে কেউ জানে না ও গাড়ি কোথাকার গাড়ি আছে, আননেসেসারি আমাদের কম্পাউন্ডে ও তো ড্যামেজ হয়ে গেছে। তাই কি? নিহত অভিজিৎ পান্ডের প্রতিবেশীরা বলছেন অন্য কথা। আমাদের প্রুফ আছে স্যার, প্রুফ আছে, আমার গাড়ি দিকে ওর মেইনটেনেন্সটা প্রুফ আছে, বেরিয়েছে, প্রুফ বেরিয়েছে।
গাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি মেইনটেনেন্স রসিদ, তাতে নাম লেখা রয়েছে সন্তোষ রানী গুপ্তার। সন্তোষ রানী গুপ্তা। আবাসনের বাসিন্দা। হ্যাঁ ওই আবাসনই ওনার ফ্ল্যাট। হ্যাঁ হ্যাঁ। রসিদ হাতে পাওয়ার পরে নিজেরাই আবাসনের খোঁজ নিতে যান এলাকাবাসী। অভিযোগ দুর্ব্যবহার করে তাদের তাড়িয়ে দেওয়া হয়। এমনকি আবাসনের বাসিন্দা মেয়র পরিষদ দেবাশিস কুমারও পাশে দাঁড়াননি, অভিযোগ এলাকাবাসীর। বললাম তো এখানে লোকাল কাউন্সিলর যে আমাদের আছে সেটা বি আমাদেরকে এইরকম বলছে কি পালা 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 এখান থেকে পালা, আমাদের কোনো সাপোর্ট পাচ্ছি না। দেবাশিস কুমারের পাল্টা দাবি ওই গাড়ি তাঁদের আবাসনের নয়, এমনকি যাতায়াতও ছিল না। এখন বেরিয়েছে এমন কোনো ফুটেজও এখানে পাওয়া যাচ্ছে না। এই গাড়িটাই এই আবাসনের নয় কারণ না, আবাসনের তো নয়। গাড়িটি তবে কার? ইতিমধ্যেই মালিকের খোঁজ পেয়েছে পুলিশ। ঘাতক মার্সিডিজের রেজিস্ট্রেশন রয়েছে এজেসি বোস রোডের লিটল টাই আপ প্রাইভেট লিমিটেডের নামে। মালিক সুদর্শন মাহেশ্বরী। খাতায় কলমে গাড়ির মালিক ঢাকুরিয়ার বাসিন্দা। তবে গাড়িটির যে ওই আবাসনে যাতায়াত ছিল তা তদন্তে জানতে পেরেছে পুলিশ। দুর্ঘটনায় মৃত্যু, আবাসনে ভাঙচুর, দুটি ঘটনাতেই প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। কি করে এমন অভিজাত আবাসনে অবাধে তাণ্ডব চালালো জনতা? দুর্ঘটনায় মৃত্যুর পরেও ঘাতককে কেন গ্রেফতারের চেষ্টা করল না পুলিশ? প্রশ্ন উঠছে দুদিক থেকেই। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরা ও সঞ্জীব সাহার সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, সিজন মণ্ডলের রিপোর্ট, কলকাতা। ক্ষোভ আর নিরাপত্তাহীনতা। পণ্ডিদিয়া দুর্ঘটনায় বিপরীতে থাকা দুই শ্রেণীকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিল এই দুই অনুভূতি। নিরাপত্তার দাবিতে হাজরায় পুলিশের লাঠি খেলেন মৃত যুবকের পরিজনরা। দুই অবরোধকারী গ্রেফতারও হয়েছেন। অন্যদিকে অভিজাত আবাসনের বাসিন্দারাও চাইলেন নিরাপত্তা। পুলিশ পিটিয়ে তুলে দিল অবরোধ। পথে নিরাপত্তার দাবি, অভিযুক্তের শাস্তির দাবি। দুর্ঘটনায় মৃত যুবকের দেহ নিয়ে হাজরা রোড অবরোধ করেন এলাকাবাসী। বিক্ষোভের মুখে পড়েন মেয়র পরিষদ দেবাশিস কুমার। ক্ষোভে ফুটছেন ফোর্ট বেসিস আবাসনের বাসিন্দারাও। তাদের দাবি ওই মার্সিডিজের সঙ্গে এই আবাসনের কোনো সম্পর্কই নেই। जो गाड़ी एक्सीडेंट हुई है उसका किसी भी एंगल से हमारे कॉम्प्लेक्स से कोई भी रिलेशन नहीं है। মার্সিডিজ আবাসনেরই। এই দাবি প্রমাণে একটি মেইনটেনেন্স রসিদ পেশ করেন মৃতের পরিজনেরা। তাদের দাবি আবাসনের ওই রসিদ মার্সিডিজে মিলেছে। আবাসন কর্তৃপক্ষের পাল্টা দাবি ওই রসিদটি অনেক পুরনো। They have shown the purono bills, the old bill, and we have the current bill. Somebody picked up these bills from our lobby and they took it away and then they said they have evidence. আবাসনের সিসিটিভি ফুটেজেও মার্সিডিজের ঢোকা বা বেরোনোর ছবি মেলেনি বলে দাবি। এমনকি আবাসনের লগবুকে একই নম্বরের যে গাড়ির হদিশ মিলেছে সে গাড়িটিও মার্সিডিজ নয়। But nobody noted the details of that 6911 এর আগে। 6911 তো সব সিরিজেই থাকবে। हमारे कॉम्प्लेक्स में 6911 जो गाड़ी है उसका अल्फाबेटिकली दूसरा है, वो स्विफ्ट डिजायर है। আমাদের এখানকার গাড়িটা কিন্তু একটা সুইফট ডিজায়ার গাড়ি, WB02AB6911। তারপরেও হামলা হলো কেন? কোনো কারণ ছাড়াই ৭৬টি গাড়ি ভাঙচুর করা হলো। আবাসনবাসীর অভিযোগের পেছনে কাজ করছে দীর্ঘদিনের পরিকল্পনা। হামলা চালানোর জন্যই নাকি হামলা হয়েছে আবাসনে। This is all planned. यहाँ पर हम लोग एकदम innocent हैं. Nowhere they have come and they have attacked us. এখানে যারা আমাদের এখানে এসে অত্যাচার করে গেছে এটা প্রি মোটিভেটেড অ্যাটাক ছিল। We are 200 people here, but we are educated. That is why we are standing back. And they are uneducated, so they are coming and doing this. পরিস্থিতি এমনই যে ছেলে মেয়েকে স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন ফোর্ট বেসিসের 200টি পরিবার। তাদেরও একই দাবি, হামলাকারীদের চিহ্নিত করে ধরুক পুলিশ। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরা ও সঞ্জীব সাহার সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, সিজন মণ্ডলের রিপোর্ট, কলকাতা। আর পাশাপাশি এই মুহূর্তে আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে, শিয়ালদা ট্রাফিক গার্ডের এক গ্রিন পুলিশের দেহ উদ্ধার হয়েছে এবং ইতিমধ্যে সেই দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তার পরিবারের লোকেরা এই মুহূর্তে সিথি থানা ঘেরাও করেছেন। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল। সিজার, কি জানা যাচ্ছে? দেখো, সৌরভ দাস নামে এই গ্রিন পুলিশ যিনি শিয়ালদা ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন, গতকাল গভীর রাতে 12:30 নাগাদ তিনি কাশীপুরের বাড়ি থেকে হঠাৎই মিসিং হয়ে যান। তার পরিবারের দাবি তাকে কেউ ডেকে নিয়ে যায়, একটি ওলা ট্যাক্সিতে চেপে চাপিয়ে তাকে নিয়ে যাওয়া হয় এবং আজকে সকালে ডানলপে, যে ডানকুনিগামী যে রেল লাইন, সেই রেল লাইনে ডানলপের কাছে তার দেহ পাওয়া যায়। তার দেহে আঘাতের চিহ্ন ছিল এবং সেখান থেকে তার পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে। ইতিমধ্যেই বেলুর জিআরপি এই ঘটনার তদন্ত শুরু করেছে, কিন্তু পরিবারের দাবি যেহেতু সিথি থানা এলাকা থেকে সে মিসিং হয়ে গেছে, সেই কারণে সিথি থানাকেই তদন্ত করতে হবে, খুনের অভিযোগ নথিভুক্ত করে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে, এই দাবিতে সিথি থানার সামনে তাদের বিক্ষোভ চলছে। সিজন, নির্দিষ্টভাবে কারো বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে পরিবারের?
দেখো এখনো নির্দিষ্টভাবে কোনো অভিযোগ নেই, তারা ওলা গাড়ির সম্পর্কে কিছু তথ্য পুলিশকে দিয়েছেন, কিন্তু কলকাতা পুলিশের দাবি যেহেতু ইতিমধ্যেই এই একই ঘটনায় রেল পুলিশ তদন্ত শুরু করেছে, সেখানে অন্য অভিযোগ এখানে লিপিবদ্ধ বা নথিভুক্ত হতে পারে না, এবং সেটা নিয়েই এই মুহূর্তে বিরোধ, এবং সেই কারণেই থানার সামনে বিক্ষোভ চলছে। ধন্যবাদ সিজার। দুই দুষ্কৃতী গোষ্ঠীর মধ্যে লড়াই, ইট বৃষ্টি, ভাঙচুর, রাতভর রণক্ষেত্র মেটিয়া বুরুজ। এলাকার মানুষের অভিযোগ, অসামাজিক কাজকর্মের রাশ ধরে রাখতেই দুই গোষ্ঠীর লড়াই। নাম জড়িয়েছে শাসক দলের দাপুটে নেতার, যদিও অভিযোগ মানতে নারাজ শাসক শিবির। 29 জুলাই খুন হন নজরুল ইসলাম, ধরা পড়ে মূল অভিযুক্ত শেখ আলম। শনিবার আলম জামিন পেয়ে ফিরতেই রণক্ষেত্র চেহারা নেয় মেটিয়া বুরুজের লিচু বাগান। রাতেই নজরুল ইসলামের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী, চলে ভাঙচুর, ইট বৃষ্টি। নজরুলের পরিবারের অভিযোগ, ভাঙচুরের পেছনে হাত রয়েছে আলমের। পাল্টা তাণ্ডব চলে আলমের বাড়িতেও। ঘরের ভেতরে পরে ইট চালাচিলি করলো, পরে মারধর করতে আমরা যখন ভয়তে বাইরে বেরোলাম, তখন হ্যাঁ ইট উট চালালো, বম ফেললে, এগুলো আমরা তো ভয়তে মানে এরকম तोड़ ताड़ एकदम चूर चार एकदम करने लगा। कोई नसीम है, नसीम बोलছি मोदी আর মুরসালিন হীরা এরা হ্যাঁ ওদের ভাই আছে, যারা মরে গিয়েছে, जो मर गया है उसी का भाई है। হামলার দায় একে অপরের ঘাড়ে চাপিয়েছে দুপক্ষই। ওরা গালাগালি দিয়ে ইট পাথর চালাচ্ছে, তো মানুষ কতটা ভয়তে কি করতে পারে আপনি চিন্তা করুন। কিচ্ছু না, ওই সব ভুল, সব মিথ্যে। ও তো ফাঁসাবার জন্যে, হ্যাঁ শুধু শুধু ফাঁসাবার জন্যে, আর কিছু না। এলাকার বাসিন্দাদের দাবি, এই ঘটনা শুধুমাত্রই একটি উদাহরণ। গোটা মেটিয়া বুরুজ অঞ্চল ছেয়ে গিয়েছে এরকমই অসামাজিক কার্যকলাপে, আর যার জেরে প্রত্যেক দিন বোমা গুলির আওয়াজে অতিষ্ঠ এলাকার মানুষজন। ভয় তো থাকবে লোকের, যাতে আসা রাস্তায় ঘাটে ভয় তো থাকবে। এসব দেখে দেখে তো আমার এই হালত খারাপ আছে, আমি তো হসপিটালে ভর্তি ছিলাম, আমার তো খুব অবস্থা খারাপ। ভয় লাগে কত? হ্যাঁ ভয় লাগে না, ভয় লাগে না বলুন। কিন্তু কেন এত গোলমাল? এলাকার মানুষ বলছেন পেছনে রয়েছে জুয়ার কারবারের দখলদারি। দুটো দলকে দুটো জুয়ার খড় করে দিয়েছে। এই দলের লোক ওই দলে যাবে কি করে? যে লোকটা মারা গেছে সে যদি একটা সিগারেট খেতে বেরোতো, তার সাথে 8 জন 10 জন করে বার হতো, আর সেই দিনটাই ওই লোক ঢুকে অন্য দলের লোক ঢুকে মারবে। ওরে বাপরে বাপ, এই কথা বলবেন না, সম্পূর্ণ বিষাক্ত। এলাকার বাসিন্দাদের অভিযোগ, অসামাজিক কারবারিদের মাথায় হাত রয়েছে রাজনৈতিক দলের, আর সেজন্যই ঠুঁটো জগন্নাথ প্রশাসন। তাণ্ডবে নাম জড়িয়েছে 137 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট ও এলাকার দাপুটের তৃণমূল নেতা শেখ উমারের। নজরুলের পরিবারের অভিযোগ, তাঁর প্রশ্রয়ে খুনের মামলায় 50 দিনের মাথায় ছাড় পেয়েছে মূল অভিযুক্ত আলম। ভাই ছুটাছুটি করে এদিক ওদিক করে ভাই বেল করেছে, ভাই তো টিএমসি পার্টির কে যাব। অভিযোগ অস্বীকার করলেও দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলার কথা মানছেন এলাকার বিধায়ক ও মেয়র পরিষদ। এখানে কতটা ইনভলভমেন্সি আছে সেটা আমরা দেখব, এবং আমরা উপর মহলকে জানাবো, প্রয়োজন পড়লে উমরকে সরিয়ে দেওয়া হবে। লোক মারা যাবে, যা ছেলে মারা যাবে, যা ভাই মারা যাবে, তার মনে তো ক্ষোভ থাকবে। এই তো তাড়াতাড়ি মানে এলাকা ঢোকাতে দরকার ছিল না। তাণ্ডবের জন্য শেখ আলমের মামা কালুকে গ্রেফতার করেছে পুলিশ। পুরুষরা অনেকেই বাড়ি ছাড়া, এলাকার মেয়েরা বউরা আতঙ্কিত, আর এই অবস্থায় প্রত্যেক দিন দিন কাটছে তাদের। 24 ঘন্টার জন্য অরিন মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা। করের পর এবার আনন্দপুর। রাতের শহরে ফের চলল গুলি। বুলেটবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন যুবক। বাইকে চেপে নির্দ্বিধায় চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনায় জড়িত সন্দেহে আজাদ খান নামে তপসিয়ার এক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘড়িতে তখন রাত 9টা। আনন্দপুরের মার্টিনপাড়া তখনও জমজমাট। আচমকায় গুলির শব্দ, রাস্তাতেই লুটিয়ে পড়লেন এক যুবক। তড়িঘড়ি ছুটে আসেন এলাকার মানুষ। ততক্ষণে মাটিতে পড়ে কাতরাচ্ছেন শেখ শাহিদ ওরফে কালাবাবু। রক্তে ভেসে যাচ্ছে গোটা চত্বর। বাড়ি থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে হাঁটছিলেন স্থানীয় যুবক মোহাম্মদ শাহিদ। তখনই হঠাৎ করেই 4 যুবক তার উপর হামলা চালায়। পরপর 2 রাউন্ড গুলির আওয়াজ পান স্থানীয়রা। তারপর বেরিয়ে এসে তারা দেখেন শাহিদ রক্তাক্ত অবস্থায় ঠিক এখানেই পড়ে রয়েছে। हल्ला हुआ था, हम जब आया तो मेरे कहा जिसका हल्ला, हम पूछा कहा जिसका हल्ला, बोला गोली तुमने लगा, वो गोली लगा। जब तक मैं आया तो वो ऑटो गाड़ी पर लेके जा रहा था। গুরুতর জখম শাহিদকে তড়িঘড়ি বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি করা হয়। তার গলায় গুলি লেগেছে।
এখানে গুলিটা আটকে আছে, বললো স্কিন হবে কি সিটি স্কিন। একটাই গুলি লেগেছে? হ্যাঁ, একটাই গুলি লেগেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা নির্মাণ কাজকে ঘিরে বচসার জেরে বা পুরনো শত্রুতার জেরেই তাকে কিন্তু গুলি করা হয়েছে, তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় আজাদ খান নামে তপসিয়া রোডের এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ। না স্যার, আমি কাউকে চিনি না। আপনারা কাকে সন্দেহ করছেন এই ঘটনায়? এখন আমি বলতে পারছি না, পুলিশ গেছে ওখানে। ইতিমধ্যে আজাদ খানকে হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ। পুলিশের দাবি বচসার পেছনে প্রমোটিং ছাড়াও টাকা পয়সার লেনদেনও ছিল। শুরু হয়েছে তদন্ত। এখনো বাকি 3 জন অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে আনন্দপুর থানার তদন্তকারীরা। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে সিজার মন্ডল, 24 ঘন্টা।